আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যার যা কোশ্চেন আছে করতে পারেন। আজকে নিরিবিলি চকে বসে আছি, তো অনেকে অনেক ধরনের কমেন্ট করে রাশিয়ার বিষয়ে। তো সবার সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে লাইভে আসছি। তো অনেকেই দেখছি জয়েন হইতেছেন। তো যার যা কমেন্ট থাকে রাশিয়ার বিষয়ে, যুদ্ধে যাওয়ার বিষয়ে বা ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার বিষয়ে, তো কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু এখনো কেউ কমেন্ট শুরু করে নাই, তো আমি জাস্ট কিছু বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করি। অনেকে 48 জন আছে মাত্র, এখনই শুরু করব নাকি? এখন বিষয়টা হচ্ছে, আমি কিছু বিষয় নিয়ে খুবই মানে মানে হতাশাগ্রস্ত থাকি এবং কিছু মানুষের কমেন্ট দেখে আমি খুবই বিভ্রান্ত হই। সেগুলো হচ্ছে, অনেকে আমাকে বলে যে সে তো পালিয়ে আসছে। আসলে বিষয়টা হচ্ছে, রাশিয়া থেকে পালিয়ে আসা যায় না। যেটা আমি চেষ্টা করছি, আমার লগের যারা ছিল তারাও চেষ্টা করছে, অনেকেই চেষ্টা করছে। এই যুদ্ধ থেকে যদি কেউ ইউক্রেনের থেকে যদি কেউ যুদ্ধ থেকে পালিয়ে আসতে চায়, এটা একেবারেই সম্ভব না। কারণ পালিয়ে আসা কোনোভাবেই সম্ভব না। এদিক দিয়ে যদি রস্তবে ঢুকতে হয় রাশিয়ার, ইউক্রেন থেকে রস্তবে আসার মাঝখানে যে রাস্তাটা থাকে, এয়ারপোর্টে যে ইমিগ্রেশন ক্রস করা লাগে, সেম ইমিগ্রেশন এই রাস্তায় বসে রাখছে। তো ইমিগ্রেশন ক্রস করে কোনোভাবেই পালায় আসা যায় না। আর ওই দিক দিয়ে যদি আমি ইউক্রেনের ওই পাশে ঢুকতে চাই ডনেক্স থেকে, মানে তাহলে মানে দুইটা পক্ষকে আমার উপেক্ষা করা লাগবে। এক রাশিয়ান পক্ষ, দ্বিতীয়ত ইউক্রেনীয়দের। তো আমি ওইখান থেকে দিয়ে যদি যাইতে চাই, তাহলে তারা যেই কোনো বাহিনীর এক বাহিনী যদি দেখে রাশিয়ান অথবা ইউক্রেনীয়, ডাইরেক্ট গুলি করে মেরে ফেলবে। তাহলে ওইখান দিয়ে আমি কিভাবে যাব? তো কোনোভাবেই সম্ভব না। আসলে যুদ্ধ থেকে আমি পালিয়ে আসছি, এই কথাটা একভাবে ঠিক না। আমি আসছি হচ্ছে, প্রত্যেক সোলজার যারা চুক্তি করে 1 বছরের, তাদেরকে 6 মাস পর একটা ছুটি দেয়, 17-18 দিনের একটা ছুটি দেয়। আর যাতায়াত সহ 20-22 দিন হয় ছুটিটা। তো এটা বিদেশিদেরও দেয়, রাশিয়ানদেরও দেয়, সবারই দেয়। তো বিদেশিদের এই জিনিসটা দেওয়া বন্ধ করে দিছে, কারণ ওইখানে আফ্রিকান বেশি বিদেশি। তারপরে অনেক রাষ্ট্রের আছে, চীন, শ্রীলঙ্কান আছে, আগে ভারতের ছিল, নেপালি ছিল, এগুলো ওদের দেশের সরকার সব নিয়ে গেছে এবং ওদেরকে মানে ব্যান করে দেওয়া হয়েছে। তো এখন ম্যাক্সিমাম হচ্ছে আফ্রিকার। আচ্ছা, যারা কমেন্ট করতেছেন, একটু পরে আমি রিপ্লাই দিতেছি, আমার কথাগুলো আগে শেষ করে নিই। তো এই বিদেশিদের ছুটি দেওয়া বন্ধ করে দিচ্ছে, কারণ তারা আসলে ছুটিতে যায় আর আসে না, এই জন্য। তো আমরাও আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করতাম যে আমাদের ছুটি লাগবে। তারা আমাদের বলতো যে হ্যাঁ ছুটি দিবে দিবে, কিন্তু আমরা আশাহত হয়ে গেছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আমরা ছুটি পাই। তো ছুটিতে আইসা তারপরে আমরা বাংলাদেশে এম্বাসিতে যে ট্রাভেল পাস নিয়ে তারপরে বাংলাদেশে আসি। এছাড়া ইউক্রেন থেকে কোনোভাবেই ফেরা সম্ভব না। যদি আমি ওইখানে পলাইলে হয় ডনেক্সে থাকতে হবে, মানে ইউক্রেনের ভিতরেই থাকতে হবে। আর ওইখানে ওরা 1-2-তে আমাদের খুঁজে বের করে ফেলবে। এটা কোনো বিষয় না আমাদের বের করা ওদের কাছে। আর যদি তখন বের করে পায়, সাথে সাথে মাইরা ফেলবে, না হলে জেলে দিবে, 10 বছরের জেল। অনেক ঝামেলা আছে। এই জন্য অনেকে পালানোর সাহস করে না, রাশিয়ানরাও পালানোর সাহস করে না। এই হচ্ছে বিষয়। আমরা আসলে এইভাবে পালায় ডাইরেক্ট ওইখান থেকে আসিনি, পালায় ওইখান থেকে কোনোভাবেই আসা যায় না।
আমরা ট্রাভেল আমাদের একটা এই রাশিয়ান আমাদের যে কমান্ডার থাকে তারা একটা পাস দেয়, ওই পাস দেখায়া তারপরে ইউক্রেন থেকে রাশিয়া আসতে হয়। হ্যাঁ, তারপরে আমরা বাংলাদেশ এম্বাসিতে যাই ট্রাভেল পাস নিয়ে তারপরে এসে পড়ছি। শুধুমাত্র আল্লাহর রহমতেই আমরা আসতে পারছি, অন্য কোনো উপায়ে আসা সম্ভব না। রাশিয়া যাইতে পারি না, 1 বছর হইতেছে, অপেক্ষা হতেছে। ভাই রাশিয়া একটা সময় আমরা যখন গেছি তখন খুবই ভালো ছিল। আমরা যেই কোম্পানিতে গেছি ওইখানেও 1 লাখ টাকার উপরে স্যালারি পাইতাম আমরা, কিন্তু শুধুমাত্র ঠান্ডা জনিত কারণে আমরা বের হয়েছি আর কি। কারণ রাশিয়াতে -45, 50, 60 এরকম যায়, তো ওই ওয়েদারে কাজ করাটা খুবই কষ্টকর। যদি আবার ইনডোরে কাজে যান তাহলে কোনো সমস্যা নেই। আর বিষয় হচ্ছে রাশিয়া ইউরোপের বিকল্প হিসেবে খুবই ভালো ছিল, কিন্তু রিসেন্টলি কিছু কোম্পানি যেমন আলাবুগা, তারপরে এনএসকে, এরকম কিছু কোম্পানি লোকগুলা নিয়ে আবার ফেরত দিতেছে। এগুলা হচ্ছে বাংলাদেশের যে আমাদের দালালগুলা থাকে তারাই এগুলা একটা সিন্ডিকেট, মানে তারাই নষ্ট করতেছে প্লেসগুলা। রাশিয়ানরা ওইরকম এত খারাপও না, কিন্তু এই বাংলাদেশি লোকগুলো দালালগুলোই ওদেরকে নষ্ট করতেছে। এখন তারপরে যদি ভালো কোম্পানি হয় আপনি ট্রাই করে যেতে পারেন। সর্বনিম্ন বেতন 70,000, 90,000, 1 লাখ প্লাস এরকম বেতন পাওয়া যায়, কিন্তু ডিউটি বেশি, এটা মানতে হবে। 10 ঘন্টার নিচে ডিউটি নাই, 12 ঘন্টা, 10 ঘন্টা এরকম। রাশিয়ায় বাংলাদেশি বেতন কত ধরে? এমএসটি নেহা আক্তার, বাংলাদেশিদের বেতন আমি যেটা বলবো সেটা একুরেট। ওই যে সুয়েল সর্দার, নীরব, এগুলো গাঙ্গল্প বলে, এগুলো শুনে লাভ নেই। 2,15,000 রুবল, এটা হচ্ছে রাশিয়ান রুবল। বাংলাদেশি রেট অনুযায়ী 3 লক্ষ আপনার 30,000 আসে, 22,000 আসে, এটা রেটের উপরে বেরি করে আর কি। এমনি ফিক্স স্যালারি হচ্ছে 2,15,000 রুবল। আর যারা স্পেশালি মিশনও যায় তারা যদি দখল করতে পারে ওই অনুযায়ী তারা কিছু বোনাস পায়। পরে বিভিন্ন ড্রোন ধ্বংস করতে পারলে, বিভিন্ন বড় বড় যান, ট্যাঙ্ক, এগুলো ধ্বংস করতে পারলে বা জায়গায় কতটুকু দখল করলে ওই সুবাদে তাদেরকে এক্সট্রা বোনাস দেওয়া হয়। ভাই আমার একটা বন্ধু আছে যুদ্ধে, ওকে ছুটিতে এসে এম্বাসি থেকে ট্রাভেল বাস নিয়ে বাংলাদেশ আসতে পারবে, লাইন আছে? ভাই যদি ছুটিতে আসতে পারে বা অসুস্থতার ইস্যু দেখায় কোনোভাবে রাশিয়া ঢুকতে পারে তাহলে সে বাংলাদেশে আসতে পারবে, এছাড়া কোনো উপায় নেই বাংলাদেশে আসার। এছাড়া উপায় আছে, যদি তারা চুক্তি শেষে তাকে ছাড়ে, সে যদি বেঁচে থাকে তাইলে সে আসতে পারবে। 1 বছরের চুক্তির পর কি দেশে আসা যায়? আসলে ভাই অনেকের 1 বছর হইলেই ছাইরা দেয় যদি কমান্ডারের সাথে তার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। আবার এমনও লোক আছে 1 বছরের চুক্তিতে গেছে, তার 1.5 বছর হয়েছে, তাকে কোনো ছাড়তেছে না। আবার কারো 1 বছর 3 মাস পরে ছেড়া দেয়, 5 মাস পরে ছেড়া দেয়, তাদের ডকুমেন্টস প্রসেসিং হওয়ার পরে। তো এগুলা যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে তাদেরকে আগে বলে দিবেন, যে কমান্ডারকে বারবার বলতে, রিকোয়েস্ট করতে যে আমার আগে কাগজপত্রগুলো প্রসেসিং করে রাখ, আমার আর চুক্তি শেষ হলে আমি চলে যাবো। এগুলা মানে কমান্ডারের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। কমান্ডারই পারে সবকিছু করতে, মানে কমান্ডারই মেন। একটা কমান্ডার চাইলে তাকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে। আজান দিতেছে, এমন টাইমে লাইভে গেলাম। ভাই আমার একটু ভাই যুদ্ধের কি অবস্থা, রাশিয়া কেমন অবস্থা আছে? ভাই রাশিয়া তো বরাবরই ভালো অবস্থানে আছে, না হলে কি এতদিন যাবত টিকে আছে? আর তারা তো দখল প্রতিনিয়ত করতেছে। আর ইউক্রেন এত পুরা আমেরিকা, পুরা ইউরোপ নিয়েও, নেটো নিয়েও তারা হারতাছি, জমি হারাইতাছি, তাহলে কারা আগে আছে? আর যুদ্ধটা তো রাশিয়া হইতাছে না, যুদ্ধটা করতেছে ইউক্রেনের ভিতরে ঢুইকা 30%, 35% মেবি দখল করে ফেলছে। আমরা থাকতে 30% দখল করে ফেলছে। মোহন ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। চুক্তি ভাই ডোমেন পাইছে এবং রাশিয়া নিয়ে আসছে, বুঝতে পারি নাই ভাই। আপনার ভাই নিজের হাতে কি পরিমাণ লাশ উদ্ধার করছে? করছে ভাই, অনেক লাশ উদ্ধার করছে, আর অনেক লাশ দেখছি, এগুলা অগণিত। এগুলা তো এখন আমি যে ভিডিওগুলো ছাড়ি ওগুলা তো দেখতে পারেন। কেউ মনে হয় কেউ হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে, আচ্ছা অ্যাকসেপ্ট করতেছি।
রইলো ভাই, কিশোরগঞ্জ যাওয়ার ইচ্ছা ছিল, মিঠামইন জায়গাটার অনেক নাম শুনি। ইনশাল্লাহ যাওয়া হবে। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে তো দেখা যাচ্ছে না। এই তো ভাই আছি সামনে, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। Bluetooth device is আমি ready to pair. আমি তো মোবাইল নেটওয়ার্ক ইউজ করছি, চকে বসে রয়েছি যাতে কোনো নয়েজ না আসে। তো নেটওয়ার্ক মনে হয় একটু দুর্বল। আপনারটা আমি দেখতে পাচ্ছি না, আমার তাহলে আমারটা দেখা যাচ্ছে। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আমিও আপনাকে দেখতে পাচ্ছি না ভাই, ব্লার মানে ব্ল্যাক হয়ে আছে স্ক্রিন। আচ্ছা আবার দিচ্ছি, আপনি ইয়াদ করেন। ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাই। অনেক রিকোয়েস্ট তো আপনি ফলো করতে পারেন। আমার 1000 লিমিট অনেক আগে হয়ে গেছে, জাকির আহমেদ অবি ভাই, আর ফলো করতে পারেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই খবর? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছেন। ভাই কি বাংলাদেশে আছেন? জি ভাই, আমি বাংলাদেশে আছি আল্লাহর ও রহমতে। আচ্ছা, আপনি কি আশা করছেন? জি রাশিয়ানা ছিলেন, আশা করছেন? সালাম। জি জি, আমি আল্লাহর রহমতে আসতে পারছি দেশে। ও আলহামদুলিল্লাহ। আপনি কি জি ছুটিতে আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে ছুটিতেই পাঠানো হয়েছিল আমাদের তিনজনকে, কিন্তু আমাদের প্ল্যানই ছিল যদি আমাদের ছুটি দেওয়া হয়, আল্লাহ যদি রহম করে আমরা দেশে চলে আসবো। কারণ সাথের মানুষ সব মারা গেছে, ওইখানে তো থাকা প্রতি মুহূর্তে মৃত্যু। তো সুযোগ যেহেতু আল্লাহ দিছে তাই চলে আসছি। আলহামদুলিল্লাহ। ও আপনার ভিডিও না দেখতাম ভাইয়া। জি ভাই। আপনার একটা ভাই আছেন, সোহেল ভাই, এরা দুজনের হম। সবাই। সোহেল ভাই আমাদের সাথেই ছিল। ও মানে কোম্পানিতে আমরা একসাথে ছিলাম, কিন্তু যুদ্ধে সে আমাদের 1 মাস আগে আসছে আর কি, তো সে অন্য ব্যাটালিয়ন ছিল আর কি। বলছি। হ্যালো, আসসালামু এখন আলাইকুম কি ভাই। এখন কি আপনি কি যাইবেন ওয়ালাইকুম একবার আসসালাম। নাকি একবার আশা করছেন? না ভাই, এই যে জায়গা থেকে আসছি, যে ওইখানে ফেস করে আসছে এগুলা সে বোঝে ওইখানে যাওয়াটা কি। ওইখানে আর কোটি টাকা দিলেও আমি যাব না ভাই। বুঝতে পারছি ভাই, সবার তো ভাই জীবন বড়, বুঝছেন না ভাই, টাকা থেকে। ওইটাই ভাই, কোন জায়গায় মানুষ অনেকে আবেগে চলে যায়, অনেকে মানে কিছুটা রিস্ক জেনেও যায়, কিন্তু যাওয়ার পরে আসলে বাস্তবতা বোঝা যায়। তো আমি তো এই বাস্তবতা ফেস করে আসছি, এবং আমি বোঝাই যারা যাইতে চায়, যারা আমাকে ট্যাক্স করে যাওয়ার জন্য, তাদেরকে আমি অনেকভাবে বুঝাই। তারপরে যদি আমার কাছ থেকে আরো কি, তারপরে যদি একঘেয়েমি করে যে জামুই, তারপরে আমি তাদেরকে আমি কোনো হেল্পই করি না, কোনো আচ্ছা ভাই, ইনফরমেশনই দিই না। কি অবস্থা আপনার ভাই? আপনার প্রশিক্ষণ কতদিন দিয়েছিলেন ওখানে? হিমেল ভাই, আপনার প্রশিক্ষণ। ফোন দিয়েছিল ভাই, ফোন ধরেন না আপনি ভাই। জি ভাই। ওই বাইক আর কি, ওই দেশে যাবেন না না? না 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 ভাই। এই ওকে ইনশাআল্লাহ ভাই, টাকা থেকে জীবন তো বড় ভাই বেশি। কমেন্ট একটা প্রশ্ন করছেন যে ট্রেনিং কতদিন হয়। ট্রেনিং ভাই এক একজনের এক এক গ্রুপের এক এক রকম ট্রেনিং করায়। আমাদের রাশিয়ার রস্তবন ডনও ট্রেনিং করাইছে 18 দিন, তারপরে 17 দিন, 17-18 দিন। তারপরে ইউক্রেনের দনেক্সাইন আবার ট্রেনিং করাইছে আপনার 1 সপ্তাহের মতো। আচ্ছা, ওই যে আমার এক ভাই আছে বুঝছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে ও যেতে চাচ্ছে, এখন ওর কি বেতন কত ধরতে পারে? ভাই এই বিষয়ে আমি, এটা একটা মৃত্যুফাদ ভাই, এটা না, এখানে টাকারই সুদ দিয়ে কিছুই হবে না। আপনি যদি মারা যান, আপনার টাকা কে খাবে? আর এই টাকা দিয়ে কি হবে? আপনি ওইখানে ওই দেশে হয়ে মারা গেলে ওইখানে নাপাক থাকতে হয়, গোসল করা যায় না। আপনি পরকালেও তো শান্তি পাবেন না, টাকা দিয়ে কি করবেন? আপনি যদি বলেন যে আমার ফ্যামিলি তো টাকাটা পাইবে, আপনার ফ্যামিলি শান্তিতে থাকবে, আপনি তো পরকালে ভাই অশান্তিতে থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি ছেড়ে মানে রানিং চাকরি ছেড়ে ওই যাওয়া প্রসেসিং করতেছে, তাই আমি ভাবছি ভাইয়ের কাছে শুনবো হয়নি কত টাকা বেতন কি এমনি কি। ভাই টাকাটা এন কোনো ফ্যাক্ট না, ওইখানে এটা বাংলাদেশে আর সেনাবাহিনীতে তো তারা ফিল্ড এক্সপিরিয়েন্স কিছুই নাই, তারা তো এটা, সে যতই এক্সপিরিয়েন্স থাকুক, ওইখানে যে পরিমাণ হার্ড ওয়ার্কিং ভাই, 15 থেকে 20 কিলোমিটার হাইটটা যাওয়া লাগে শরীরে 20-30 কেজি নিয়ে প্রতিদিন ভাই। একটা মানুষ, রাশিয়ানরাই সহ্য করতে পারে না, আফ্রিকানরা সহ্য করতে পারে না, আমরা কেউই পারবো না, এটা সহ্য ক্ষমতার বাইরে ভাই। আর ওইখানে মৃত্যু, আপনি অসুস্থ, আপনি আহত হয়েছেন, কিছুটা সুস্থ হইলে আবার আপনাকে পাঠাই দিবে ভাই। অনেক
মানে বলে সবসময় সবকিছু বোঝানো যায় না। বুঝতে পারছি ওইখানে ভাই। ভাই আপনারা যাওয়ার চিন্তা ভাবনা না করাটাই ভালো, আর ওইখান থেকে কবে আসতেও পারবে না। কবে আসছেন? জি ভাই, আমি 3 মাস হয়ে আসছি, 3 মাস, 3-4 মাস হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি এক্সপেক্ট করেন আপনার সাথে ইনবক্সে কথা বলবো নি একটা অন্য একটা ভাই বিষয়ে। আমার রিকোয়েস্ট ফিল আপ হয়ে গেছে অনেক আগেই, আপনি ফলো করতে পারেন আর টেক্সট করলে করতে পারেন, আমি দেখবো না, চেক করে, অনেক মেসেজ আছে তো শোনেন, সম্ভব আপনি হয় না। করছি ভাই, অনেকগুলো টেক্সট করছি, কিন্তু মেলও করছে আপনাকে মেবি সম্ভবত। ও, ভাই সরি, কারণ মেসেজের উত্তর যদি আমি একবার দিতে যাই, তারপরে আরো মেসেজ দেয়, এরকম করে সারাদিন আমার টেক্সটের উপরেই থাকতে হয়, এই জন্য সমস্যা। তারপর বুঝতে- আপনি একটা আমার পোস্টে কমেন্ট করেন যে ভাই আমি এই লোক, তারপরে আমি চেক করে বার করতে পারবো সহজে। আচ্ছা, আমি পোস্টে আপনাকে একটা ইনবক্স চেক করার একটা হাইলাইট একটা মেসেজ করতেছি। ঠিক আছে। স্টার গিফট করে দিচ্ছি আপনাকে, হ্যাঁ? ওখান থেকে আপনি ইনবক্সটা একটু চেক করুন ভাই, হ্যাঁ? ঠিক কেমন? আছে ভাই, ধন্যবাদ। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরো ভাইয়েরা আছে, দেখি কথা বলতে চাইতেছে। ওকে ওকে, নেন তাদের ঠিক সাথে কথা আছে, বলুন, কেটে দেন আমাকে। আমি তো কাটতে পারতেছি না। আমি কাটতেছি ওয়েট। আমি লাইভ অত করি না, এই নিয়ে দ্বিতীয় লাইভ আর কি, এত এক্সপিরিয়েন্স নাই লাইভের বিষয়ে। মোহন ভাই, আমি কাউসার মামার বাগিনা জামালদি বাসা, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। কাউসার আচ্ছা ভাই, তুমি রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করার লিমিট শেষ, ফলো করতে পারো, আর মেসেজ দিও, দেখ মনে চেক করে। এগুলো তো কথা বলো, যারা কথা বলতে চাইতেছেন দুইটার বেশি মনে অ্যাকসেপ্ট করা যাইতেছে না। যারাদের ভাই অ্যাকসেপ্ট করছি কথা বলতেছেন না, তারা বের হয়ে যান, আমি অন্যদের অ্যাড করি, অনেকেই রিকোয়েস্ট দিয়ে রাখছে কথা বলার জন্য। আলফাজ আলী, আমি যাইতে পারি? বা এটা হচ্ছে মৃত্যুপুরীর জায়গা, এখানে কেন যাবেন বলেন? এখানে যাওয়াটা কি, এটা ভাই বলে বোঝানো যাবে না, এখানে যাওয়ার চিন্তাটা না করাই ভালো ভাই। রিলিজ পেপার পাইছে এবং শহরে চলে আসছে, পরবর্তী সময় কি দেশে আসতে পারে? তাইলে ভাই তারা এখন দেশে আসতে না বলেন, ওইখানে সিটিজেনশিপ নিতে বলেন, যেখানে কন্ট্যাক্ট করছে ওইখান থেকে সিটিজেনশিপ নিয়ে ওইখানে থাকতে বলেন। রাশিয়া ইউরোপের থেকে থেকে অনেক বেটার, ভালো স্যালারি পাবে। 2-2.5 লাখ টাকা, রাশিয়ান সিটিজেন যারা, তারা 2-2.5 লাখ টাকা কোনো ফ্যাক্টই না। তাকে থাকতে বলেন, এই যে মোহাম্মদ শামীম ভাই, যেহেতু তাকে রিলিজ করে দিছে, তার আর কোনো ভয় নাই, সে যে কোনো মুহূর্তে চাইলে দেশে আসতে পারবে। আচ্ছা ভাই, আমি যদি রাশিয়া যাই, ওই বিষয়ে আমাকে কি যুদ্ধে লাগিয়ে দিবে? ভাই রাশিয়া কখনোই, আমি অনেক ভিডিওতে বলছি, এখন আবার বলতেছি, রাশিয়া কখনোই কাউকে জোর করে যুদ্ধে পাঠায় না, এটা তাদের রুলসে নাই, তাদের সরকারি নিয়মে এটা নাই। কিছু দালালরা আর কি ক্যাম্পের কাজের কথা বলে চুক্তি করে, আপনি যদি চুক্তি করেন তাহলে তারা, আপনি চুক্তি করছেন যুদ্ধের জন্য, তাহলে কি তারা আপনাকে বসায় রাখবে? সিগারেটের রাশিয়ান শুনে বেশি মৃত্যু হয় না, ইউক্রেন শুনে বেশি মৃত্যু হয় সিগারেট। ভাই যারা আক্রমণ করে তারাই বেশি মরবে, সেই সুবাদে রাশিয়ানরাই বেশি মরে। রাশিয়া সুইং অপারেটর গার্মেন্টস এর, হ্যাঁ ভাই, রাশিয়াতে সুইং অপারেটর গার্মেন্টস এর কাজ হচ্ছে, যাইতে পারেন, বেতনটা একটু কম কিন্তু কাজ হচ্ছে। রাশিয়া সুইং। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যারাই লাইভে আহ, আজ যুক্ত হইতাছে কলে, তাদেরকে আমি দেখতে পাইতাছি না। ওয়াইফাই নাই তো এখানে, মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছি, এই জন্য মনে হয়। জি ভাই। আচ্ছা ভাই, স্টুডেন্ট বিষয়ে রাশিয়ায় এখন যাওয়াটা কতটুকু নিরাপদ আর কি একটু যদি ভাই বলতেন। এখন আরো পরবর্তীতে সব সময় স্টুডেন্ট ওয়ার্ক যেই বিষয়ে যাক, রাশিয়া যাওয়াটা সেফ, কোনো প্রবলেম নাই রাশিয়াতে। ইউক্রেন যে দখল করছে অনেক শহর, তো আমরা যখন শহরে কোনো কাজে যাইতাম, আমাদের ব্যাংকে সমস্যা হইলে বা যে কোনো সমস্যা হলে আমরা শহরে যাইতাম, ওই অনেক শহরে যুদ্ধের কোনো কিছু নাই, অথচ এই পাশে যুদ্ধ হইতেছে।
স্বাধীনভাবে চলতেছে, কোনো মানে ইন্টেনশনই নেই জেনে একটা যুদ্ধ চলতেছে। আর রাশিয়াতে তো যুদ্ধের কিছুই নেই, আর ওইখানে আপনি জোর করে কাউরে যুদ্ধে পাঠায় না, নিশ্চিন্তে যেতে পারেন। ও ভাই এটা তো বুঝি, কিন্তু ওই যে আমাদের গার্জেনরা তো এটা বুঝে না। এই মনে করো আয় হাই যুদ্ধ চলতেছে, শেষ, এখন রাশিয়া শেষ। ভাই সবারই ছেলে মেয়ের প্রতি সবারই একটা আছে, সবাই আতঙ্কে থাকে। এখন জিনিসটা একটা ভাইরাসের মতো ছড়াই গেছে, যে গেলেই যুদ্ধে লাগাই দেয়। সবাই তো গভীরটা জানে না, গভীরটা খোঁজ খবর নেয় না। এটা স্বাভাবিক, তারা এটা ভাবতে পারে, তাদেরকে বোঝাইতে হবে। জি ভাই, ধন্যবাদ ভাই, আপনার সাথে লাইভে ধন্যবাদ ভাই। কথা বললাম। আমি ইনশাল্লাহ ভাই মস্কোতে যাব, কাজ চলতেছে স্টুডেন্ট বিষয়ে আর কি, দোয়া আমার করেন। নিজের দুই ভাই আছে, তাদের জন্য দিয়ে থুয়ে রাখছি, কিন্তু ভাই বাংলাদেশের 99%, মনে হয় 100%ই প্রতারক। এগুলাই বিজনেস করে, আপনার ফাইলের সাথে 1 লাখ 2 লাখ টাকা নেয়, মনে হয় 20টা হুম, 50টা ফাইল নিলে 20 লাখ 30 লাখ টাকা 4-5 মাস রাখলে তার প্রফিট আইসা পড়ে। এগুলা ভাই আমি আমি ভাই পাটপারে বয়ে রাখে। স্কলারশিপে অ্যাপ্লাই করছি ভাই। ও, তাহলে সমস্যা নাই, যাইতে পারেন। কিন্তু এখন আরেকটা কথা আছে, মস্কোতে তো মনে হয় জব করার অপরচুনিটিটা ওরা বন্ধ করে দিছে স্টুডেন্টদের জন্য। ও ভাই পুলিশের বলে অনেক ডিস্টার্ব করে কইলো, রাত্রে হম, লুকায় লুকায় বলে কাজ করা লাগে। রিস্ক নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, এটা এখন সব রাষ্ট্রে মোটামুটি প্রাইভেসি গুলো হার্ড করে ফেলছে স্টুডেন্টদের ক্ষেত্রে। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ঠিক সালাম আছে ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশিয়ার সবচেয়ে বড় একটি দেশ, যার কাছে কমেন্ট সব করতে পারতেছি না। হ্যালো, আমি রাশিয়া আসছি। হ্যাঁ ভাই, রাশিয়া আছেন, ইন্ডিয়া থেকে বলেন। বলছি ভাই। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া থেকে? হ্যাঁ ভাই, ইন্ডিয়া থেকে বলছি। ভাই ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে ফলো হ্যাঁ, করি। জি ভাই, আমার বাড়ি ধন্যবাদ। কলকাতা, মুর্শিদাবাদ। হম, কলকাতা। ইন্ডিয়ার ভিসা ছিল আমার, এই ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়া যাব ওই মুহূর্তে রাশিয়ান ভিসা হয়ে গেছে আল্লাহর রহমতে, পরে রাশিয়া চলে গেছে, না হলে তা ইন্ডিয়া আছেন, যাইতাম। ইন্ডিয়া অনেক ভালো জায়গা আছেন। হম, তো বলছি দেখি ভাই, ট্যুর। একটা রাশিয়া একটা এত বড় দেশ, যার কাছে তুচ্ছ একটা ইউক্রেন, কিন্তু এত বছর ধরে যুদ্ধ চলছে, তার কি সমাপ্তি হবে না? ভাই এটা তো একটা কমন বিষয়, সবাই বলে ইউক্রেন তো একটা ছোট্ট দেশ। ইউক্রেন ছোট্ট না, আমাদের বাংলাদেশের 5টা বাংলাদেশের সমান ইউক্রেন, তারপরেও এটা রাশিয়ার কাছে একটা ক্ষুদ্র দেশ, ছোট্ট। কিন্তু এর পিছনে কারা আছে? এখানে সরাসরি আমেরিকার সোলজার যুদ্ধ করতেছে, সরাসরি ফ্রান্সের, ব্রিটেনের, হ্যাঁ, পোল্যান্ডের, তারপরে জার্মানির। এখন এর পিছনে পুরা ইউরোপ আর আমেরিকা, তো পুরা পরাশক্তি তো এক সাইডে আছে ভাই, এটা তো বুঝতে হবে। যুদ্ধটা তো এটা তো মানে পরোক্ষ যুদ্ধ চলতেছে। ইউক্রেন তো একটা মানে টোপ, হুম ইউক্রেন হুম। কিছুই না। সেটাই তো কারণ, কি সেই যুদ্ধের ভিডিওগুলো আমরা দেখি, বাড়ির ফ্যামিলিও দেখে, কিন্তু অনেক ভয় হয় যে আজকে হয়তো রাশিয়া ইউক্রেন হচ্ছে, ভবিষ্যতে হয়তো কোন ইন্ডিয়ার সঙ্গে হবে, কার সঙ্গে হবে, যেখানে মানে সামাজিক মানুষের মৃত্যু হচ্ছে বেশি। না যুদ্ধ না না মানে না ভাই, শান্তি না, সাধারণ যুদ্ধ মানে মানুষের মৃত্যু শত্রু। মৃত্যু কম হচ্ছে, কারণ যুদ্ধে যেই অঞ্চলে যুদ্ধটা ছড়ায় যায়, ওই অঞ্চল থেকে লোকগুলো আগেই সরায় ফেলে তারা। আর ওই অঞ্চল থেকে লোকগুলা সরে যায়। মাঝে মাঝে আবাসিক এলাকায় হামলা হয় কিছু, ইদানিং হচ্ছে, মানে এই 6 মাস যাবত হচ্ছে। আগে আবাসিক এলাকায় হামলা করে নাই রাশিয়া, এই 6 মাস যাবত করছে। এদিকে কারণ আছে আপনার, এই এই পোল্যান্ড না বুঝি জার্মানি সরকার দূরপাল্লার মিসাইলের পারমিশন দিয়ে দিছে, ওইটার পর থেকে আর কি তারা আবাসিক এলাকাও মাঝে মাঝে হামলা করে। যে ড্রোন গুলো দেখতে পাই গ্রাম, আপনারা অনেক ড্রোনের সম্মুখীন হন, মানে ভিডিওতে বুঝতে আমরা পারি। ভাই প্রতিদিন যখন আমরা মানে বাংকার থেকে বা আমাদের যে শেল্টার থেকে বের হইতাম, ফ্রন্ট লাইনে যাইতাম, যাওয়ার পথে মিনিমাম 5 থেকে 10 বার একদিনেই হামলার শিকার হইতাম। ড্রোন দেখলে যদি লাগ ভালো হয়, দেখতে পাইলে আমরা পলাই যেতাম। তারপরেও এমনও ড্রোন আছে আমাদেরকে মানে গেস করতো যে আমরা কোন জায়গায় পলাইছি, তো উপর দিয়ে যায়া বোম ফালাইতো। আচ্ছা, ঠিক আছে, অত আর যাবেন ভাই না এই আপনি, যুদ্ধটা বুঝতে পারছি। চালাইতেছে হচ্ছে মূলত আমেরিকা। এখন আমেরিকা চালায়, এটা হ্যাঁ চালু করে হ্যাঁ, দিছে, এখন কারণ বন্ধ করতেও রাশিয়া একটা পারতেছে না। বড় দেশ। রাশিয়া একটা বড় দেশ, সেখানে ইউক্রেনকে
সাপোর্ট করছে, যেমন তুর্কি, ড্রোনের মাস্টার তুর্কি, তারা সাপোর্ট করছে, আমেরিকা সাপোর্ট করছে। নেটোতে আছে না তুর্কি, তো তারা তো সাপোর্ট দিবেই। নেটো তো আর হ্যাঁ, এমনি ইউক্রেনের পক্ষেই পুরো। এরকম যুদ্ধ চললে এরকম যদি যুদ্ধ চলে তাহলে মানে রাশিয়া কি ইউক্রেনকে মানে আয়ত্তের মধ্যে নিয়ে নিতে পারবে, পুরো দখল করে নিতে পারবে মনে হচ্ছে? রাশিয়া চাইলে এটা দখল করতে পারে, এন অনেক পলিটিক্যাল ইস্যু আছে, চাইলেই তো আর সবকিছু করা যায় না। তাই তারা মানে সিস্টেম অনুযায়ী যুদ্ধ চালাই যাইতেছে, তারাও যেমন চালাইতেছে তারাও চালাইতেছে। এখন এটার শেষ পর্যায়ে আচ্ছা, কি হবে, আমরা যখন কন্টাক্ট করি তখনই যে যুদ্ধ থাইমা যাইতেছে, এরকম একটা সিচুয়েশন নিয়ে আমরা আশা নিয়ে আমরা চুক্তি করছিলাম যে যুদ্ধ তো থাইমা যাবে, কিন্তু এখনো থামতেছে। এখন পরিস্থিতি কমছে না বাড়ছে? কি নিবেন? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যালো যে ভাই বলেন, শুনতেছি। ভাই, শোনা যায় না কমাগো? আপনি কি দেশে আসছেন? জি ভাই, আমি দেশে আসছি। ভাই কেমনে আলেন গো? অন্ধকার কমা সব দেখেছি, কুটি গেল, রিসিভ করার সাথে হেরে যাচ্ছে কমা। আহ